ফুচকার দোকানে অসম্ভব ভিড়। কলেজের সময় শেষ বলেই শিক্ষার্থীর অভাব নেই। গিজ গিজ করছে চারদিকে। মেয়েটা নাইমার দিকে হাত বাড়ালো, সরল গলায় বলল, আমি মেহেরিমা। তোমাদের পরিচয়? জি আমরা। সত্য পরিচয় বলো মেয়ে, তোমরা কারা? আমার নম্বর কোথায় পেলে? নাইমা কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে নববী সব সত্যি বলল, নম্বর এই কাগজ থেকে পেয়েছি। সবই শুনলে, চাইলে সাহায্য করতে পারো, আর না চাইলে তোমার ইচ্ছে। মেহেরিমা খানিকক্ষণ মাথা নিচু করে রইল, তার চোখ ভিজে উঠেছে। চোখের পানি মুছে বলল, অন্য কোথাও বলি? কোথায় বলবে? মেহেরিমা উঠে হাঁটতে শুরু করলো। নাইমা বলল, ভাবি উনি কি করতে চাইছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? জানি না নাইমা, একদম নিরিবিলি জায়গায় যাব না, নিশ্চিন্ত থাকো। সব কথা বলে দেওয়া কি ঠিক হয়েছে? কি করতে? লুকিয়ে কী লাভ হতো? নাইমা আর কিছু বলল না। মেহেরিমা কলেজের ভেতর ঢুকে পুকুর ঘাটে বসল। নববীর দিকে ইশারা করে নিচু গলায় বলল, তুমি আমার বয়সী হবে, তাই তুমি করে বলছি। যা জানিয়েছ তা সত্যি মনে হচ্ছে, সেজন্যই কথাগুলো বলছি। কি কথা? আনিস আমার স্বামী। বছরখানেক আগে আমরা দুজন বিয়ে করেছি। কাজী অফিসে সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে হয়েছে। নাইমা চমকে উঠল, বিস্মিত গলায় বলল, কি বলছেন এসব? দুলাভাইয়ের দ্বিতীয় স্ত্রী আছে? সত্যি বলছি, বিশ্বাস না হলে প্রমাণ দেখাতে পারি। আপনাকে কেন বিয়ে করবে? দুলাভাই বউ ছেলে নিয়ে সুখে ঘর সংসার করে, আপনিই বা কেন তাকে বিয়ে করলেন? সে বিবাহিত কথাটা আমার জানা ছিল না। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে চাচির সংসারে বড় হয়েছি। বুঝতে শেখার পর থেকে জীবনটা দুর্বিষহ লাগে। পড়াশোনা করার সুযোগ হয়নি। চাচা পছন্দ করে এক ছেলের সাথে বিয়ে দিয়েছিল, সংসার টিকল না। একা থাকতাম, একটা হাসপাতালে আয়ার কাজ করতাম। সেখান থেকে আনিসের সাথে পরিচয় হয়। তার ব্যবহারে মুগ্ধ হয়ে প্রেমে জড়িয়ে পড়ি। আমায় বলেছিল সে অবিবাহিত, সংসার আছে জানতাম না। জানলে কখনোই এমন করতাম না। কবে জানতে পারলে? আজ তোমাদের কাছ থেকে শুনলাম। আগে সন্দেহ করেছি, প্রমাণ পাইনি। বিবাহিত একথা কখনো স্বীকার করেনি। সে আমায় বলেছিল তার মা বাবা আমায় মেনে নিবে না, তাদের বাড়িতে উঠতে দেবে না। অবাক হয়নি। অশিক্ষিত এক স্বামীর ঘর করা মেয়েকে কে তার ছেলের বউ করতে চাইবে? কেউই চায় না। আনিস বলেছিল সে আমায় ভালোবাসে, আমাকেই বিয়ে করতে চায়। বাবা মায়ের রমতে কাজী অফিসে বিয়ে করে নেবে। কয়েকজন বন্ধু সাক্ষী থাকবে। তুমি রাজি হয়ে গেলে? আশ্রয়ের আশায়, সংসার, স্বামীর ভালোবাসার লোভে। যা বলেছি মেনে নিয়েছি। বিয়ের পরে আমায় বাসা ভাড়া করে দিয়েছিল, সেখানেই থাকি। মাঝে মধ্যে সে আমার কাছে আসে। শেষ কবে এসেছিল? কয়েকদিন আগে একবার এসেছিল। বলল জরুরি কাজে বাইরে যাবে, কয়েকদিন আসতে পারবে না, বিশেষ যোগাযোগও হবে না। ও আচ্ছা। নববী আর কিছু বলতে যাবে, তখনই তার মোবাইল বেজে উঠল। হাবিব কল দিয়েছে। নববী কল রিসিভ করে বলল, বলো কি হয়েছে? তোমরা কোথায়? কলেজের কাছে। কেন? বাড়ি ফেরে এক্ষুনি, কাজ আছে। কি কাজ? সিরিয়াস কিছু? দেখা করে বলছি। সে কল কেটে দিল। নাইমা বলল, ভাবি কি হয়েছে? তোমার ভাই বাড়ি ফিরতে বলেছে। মেহেরিমা বলল, কাজ আছে তোমাদের? হ্যাঁ একটু কাজ আছে, কিছু মনে করো না। আমাদের ফিরতে হবে, পরে একসময় কথা বলে নেব। মেহেরিমা কিছু বলল না, ছোট একটা নিঃশ্বাস ফেলল। তার কথা বলতে ভালো লাগছে। নিজেকে অসম্ভব ক্লান্ত এবং অসহায় মনে হচ্ছে। রিকশায় ওঠার পরপর নাইমা বলল, ভাবি তুমি ওই মহিলার কথা বিশ্বাস করলে? সত্যিই মনে হয়েছে। তবু আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। কখনো মনে হয়নি দুলাভাই দ্বিতীয় সংসার করতে পারে। চিন্তা করো না, পরে আবার খোঁজখবর করা যাবে। এখন বাড়ি ফিরতে হবে। তাদের বাড়ি ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। হাবিব উঠানে পায়চারি করছে, তার চোখ মুখ শুকনো। নববী বলল, কি হয়েছে? এভাবে হাঁটাহাঁটি করছো কেন? দুলাভাই মারা গেছে, একটু আগে কল দিয়েছিলাম। পোস্টমর্টম করে রিপোর্ট নিয়ে ফিরবে। লাশ নিয়ে ফিরতে কাল সকাল। আর কেউ জানে?
না, আর কাউকে বলিনি। আপাকে বলতে নিষেধ করেছে, শুনলে কান্নাকাটি শুরু করবে। কতক্ষণ লুকিয়ে রাখবে? লাশ আসা পর্যন্ত। মাকেও বলার দরকার নেই, আব্বাকে জানিয়েছি, উনি বলবেন না। তোমাদেরও বলার দরকার নেই। নাইমার মাথা ঘুরতে লাগলো, ক্লান্ত গলায় বলল, ঘরে যেতে চাই। বলেই ঘরে চলে গেল। নববী বলল, দুলাভাই বেঁচে থাকলে সমস্যার সমাধান হতো, উনি সব জানতেন। এখন কি হবে? হাবিব দীর্ঘশ্বাস ছাড়ল, হতাশ গলায় বলল, জানি না কি হবে। পুলিশ তদন্ত করবে, তাতে যদি কিছু বের হয়। সবকিছু কেমন যেন ঝিমিয়ে গেছে। অন্ধকার এক জায়গায় দলা পাখি আছে, সামনে পিছনে কিছু বোঝা যাচ্ছে না। কিছু একটা উপায় বের করতে হবে, দেখি কি করি। এসব নিয়ে ভাবতে ভালো লাগছে না। আপা খুব কষ্ট পাবেন। স্বামী হারানোর যন্ত্রণা মেয়েরা সহ্য করতে পারে না। আমার যেন কখনো এই দিন দেখতে না হয়। হাবিব নববীর কপালে হাত ছোঁয়ালো, কোমল চোখে তাকিয়ে রইল খানিকক্ষণ। তার কথা বলতে ইচ্ছে করছে না। কি বলবে কিছুই বোঝা যাচ্ছে না। সুন্দরভাবে চলমান গল্প হঠাৎ করে এসে অন্ধকারে আটকে গেছে, বিরক্তিকর। নববী বলল, দুলাভাইয়ের মোবাইল চেক করলে কিছু পেতে পারি। মোবাইলটা কোথায়? পুলিশের কাছে। দুর্ঘটনার দিন দুলাভাইয়ের পকেটে ছিল। হাসপাতালে লোকেরা সংগ্রহ করে থানায় হস্তান্তর করেছে। আমরা এখন কি করব? অপেক্ষা, দেখি দারোগা সাহেব কি বলেন। নববী কথা বাড়ালো না। হাবিবের হাত ধরে ঘরের ভেতর ঢুকলো। নাইমা ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। জানালার পর্দা টেনে দিয়ে এসে বিছানায় বসল। তার ভীষণ কষ্ট হচ্ছে, চোখে পানি এসে যাচ্ছে। আনিস একটা খারাপ মানুষ, সারা জীবন নানান অপকর্মে সময় কাটিয়েছে, শেষ পর্যন্ত মরেছেও অপঘাতে। এমন একজনের জন্য কি কষ্ট পেতে আছে? নাইমা নিজের চোখ মুছে ফেলল। দুহাতে চোখ মুখ ঢেকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। এই খারাপ মানুষটাই তাকে বাঁচিয়েছে। আজকের মৃত্যু তো নাইমার জন্য লেখা হয়েছিল। কেউ বা কারা সফল হতে পারেনি। এজন্যই বোধহয় বলা হয়, আল্লাহ না চাইলে কেউ কিছু করতে পারে না। আল্লাহ বলেন, সক্ষম হবে না যদি না আল্লাহ ইচ্ছে করেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা দাহার আয়াত নম্বর 30। নাইমা অনেক সময় কাঁদল। অতিরিক্ত কান্নার কারণে তার চোখ লাল হয়ে গেছে, গলায় ব্যথা করছে। সে খানিকক্ষণ চুপ করে বসে রইল, তারপর বাথরুমে ঢুকে গেল। দীর্ঘ সময় নিয়ে গোসল করল নাইমা। ঠান্ডা পানি, গা সামান্য গরম থাকার জন্য পানি বরফ শীতল মনে হচ্ছে, তবু ভালো লাগছে। ঝকঝকে বাথরুম, লাল রঙের বালতিতে পরিষ্কার পানি, সাবান থেকে বেলি ফুলের ঘ্রাণ আসছে। নাইমা যখন বেরিয়ে এলো তখন সত্যি সত্যি অন্ধকার নেমে গেছে। সে একটা ফুলহাতা সোয়েটার গায়ে দিল, রান্নাঘরে গিয়ে চুলায় চায়ের পানি চাপালো। নববী বলল, চা বানাবে? হ্যাঁ ভাবি, মাথায় যন্ত্রণা করছে। মায়ের কাছে কল দিয়েছিলে? দিয়েছিলাম, ওনারা এখনো কিছু জানেন না। বড় আপা অনেক দুশ্চিন্তা করছেন। আপা বলে দিলেই বোধহয় ভালো করত। দুশ্চিন্তার থেকে শোক পালন করা সহজ। হয়তো ওনারা যা ভালো মনে করেছেন। একটা মৃত্যু সব প্রদীপ নিভিয়ে দিতে পারে না, তাই না ভাবি? কিসের কথা বলছো বুঝতে পারছি, কিন্তু আমাদের কি করার আছে? কেসটা পুলিশের হাতে চলে গেছে। দুলাভাই জীবিত নেই। এই মুহূর্তে সোনাদানাগুলো পুলিশের হাতে দিলে তারা আমাদের কি সন্দেহ করবে? তা ঠিক। শরাফত সাহেব কল দিয়েছিল, কিছু বলেছে? না, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। তোমার ভাইও কিছু বলেনি? রাত 9টার দিকে শরাফত কল দিল, ভরাট গলায় বলল, আগামীকাল সকাল 9টায় আপনি এবং আপনার ছোট বোন থানায় আসবেন। লাশ পৌঁছাতে বেলা 10টার মতো বাজবে, তার আগে চলে যেতে পারবেন। হাবিব সম্মতি জানিয়ে কল কেটে দিল। নববী খুব ভোরে ঘুম থেকে উঠেছে, শীতের সময়। সে সকালে উঠেই চা বানালো, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে নুডলস রান্না করলো। খাবার টেবিলে হাবিব বলল, আব্বা বাড়ি নেই, নববীর একা থাকার প্রয়োজন নেই, আমাদের সাথে চলো। নববী অমত করল না। তখন সবেমাত্র সকালের রোদ গরম হয়ে উঠেছে। রোদ গায়ে লাগিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে। শরাফত বলল,
তিনজনই চলে এসেছেন? যাক ভালো, বসুন, চায়ের কথা বলছি। হাবিব কঠিন মুখে বলল, তার দরকার হবে না। কি কথা বলার জন্য ডেকেছেন? কেসের ব্যাপারে বেশ অনেক তদন্ত করেছি। কি জানতে পারলেন? শরাফত হাতের ইশারায় জেলের ভেতরে দেখালো। সরু গলায় বলল, চিনতে পারছেন? অবশ্য আপনাদের চেনার সুযোগ নেই। কি বোঝাতে চাইছেন? এই সেই ছেলে যার চালানো গুলিতে আনিস সাহেবের মৃত্যু হয়েছে। নাইমা বিস্মিত গলায় বলল, আপনি জানলেন কিভাবে? এটাই আমার কাজ। আমি না জানলে কি আপনি জানবেন? আপনার জানার কথা ছিল। নাইমা হকচকিয়ে গিয়ে বলল, জানি, এটা আপনারই কাজ। কিভাবে জানতে পারলেন সেই বর্ণনা শুনতে চেয়েছি, প্রশ্ন করিনি। আচ্ছা বেশ, চা আনতে বলি, একসাথে চা পান করতে করতে বাকি কথা সারা যাবে। হাবিব শক্ত গলায় বলল, যা বলতে চাচ্ছেন বলুন। চা লাগবে না। শরাফত বলল, ওই সময়ে দুজন ধনী ব্যবসায়ীর ওই জায়গায় থাকার কথা ছিল। একজন অন্যজনকে খুন করবে, সেভাবেই লোক ঠিক করা হয়। দুর্ভাগ্যবশত আনিস সাহেব চলে এসেছিলেন। নাইমা ব্রুকুসকে ফেলল, বলল, এটা কিভাবে সম্ভব? এটাই, যথেষ্ট তদন্ত করা হয়েছে। কেস কোর্টে উঠবে, বাকিটা সেখানে সমাধান হবে। নাটক সিনেমার মতো গল্প বানাচ্ছেন কেন? দেখুন মিস নাইমা, বাস্তবের ঘটনা দিয়ে নাটক সিনেমা তৈরি হয়। ব্যাপারটা কাকতালীয়। কিসের ভিত্তিতে বলছেন? প্রমাণগুলো আদালতে পেশ করা হবে। কৌতূহল থাকলে সেখানে আসবেন, সবটা জানতে পারবেন। হাবিব বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, কথা শেষ? না, কথা শেষ হয়নি। মিস নাইমাকে কিছু প্রশ্ন করা বাকি। নাইমা বলল, আমি যা জানি সব বলেছি, আর কি শুনতে চান? আপনি কিছু দেখেননি, হঠাৎই গুলি লাগে, এই তো। দেখুন, এর বাইরে কিছু জানলে বলুন, পরে সমস্যা হতে পারে। নাইমা বরফ শীতল গলায় বলল, আমি এর বেশি আর কিছুই জানি না। শরাফত বাঁকা চোখে তাকিয়ে হাসল। সে হাসি দেখতে ভালো লাগলো না। থানা থেকে বের হবার পর নববী বলল, শুধু শুধু ডাকলো। হাবিব বলল, পুলিশের লোক এমনি এমনি ডাকে না, কিছু কারণ নিশ্চয়ই আছে। কি কারণ হতে পারে ভাইয়া? আমাদেরকে সন্দেহ করছে বোধহয়। আমরা কি করেছি জানি না। তোকে একটা কথা বলি, হুটাট একা একা কোথাও চলে যাস না। কোথায় গেলাম? গতকাল ফুচকা খেতে গিয়েছিলি, আগের দিন মিলির সাথে দুলাভাইয়ের বাড়িতে গেলি। এসব করবি না। আমি ঠিক সময়ে না পৌঁছালে যদি কোনো বিপদ হতো। আচ্ছা ভালো কথা, তুমি কিভাবে জানলে আমি মিলি আপুর সাথে গিয়েছি? মা বলেছিল। দেখ নাইমা, দুলাভাইয়ের সাথে তার বাড়ির লোকও জড়িত থাকতে পারে, যা করার সাবধানে। নববী বলল, ঠিক কথা, মিলিকে আমার খুব একটা সুবিধার মনে হয় না। নাইমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সব কিছুর এখন একটাই সমাধান আছে, ওই ডায়েরির খোঁজ করা। ওটা পড়তে পারলেই সব রহস্য পরিষ্কার হবে। রোদ চড়া হয়ে উঠেছে। পিচঢালা রাস্তার চারপাশে ময়লা আবর্জনা ছড়িয়ে আছে। একটু দূরে এক লোক শব্দ করে নাক ঝাড়ছে। নববী বিরক্তি নিঃশ্বাস ফেলে বলল, ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে নিলে হতো না? তারা তিনজন একটা রেস্তোরাঁয় ঢুকে বসল। হাবিব বলল, খিচুড়ি খাবে নাকি পরোটা? সকালের নাস্তা এসবই হয় এখানে। নাইমা বলল, কিছু একটা নিলেই হয়। হাবিব হাতের ইশারায় ওয়েটার ছেলেটাকে ডাকল। ছেলেটা ময়লা ছেঁড়া কাপড় পরে আছে, গলার স্বর রুক্ষ। সে তার রুক্ষ গলায় বলল, কি খাবেন স্যার? ডাল ভাজি, ডিম পরোটা নাকি খিচুড়ি ভর্তা? ভর্তায় কি আছে? টমেটো ভর্তা, মরিচ ভর্তা, বেগুন রসুন ভর্তা। নিয়ে এসো। তুমি খেয়েছ? ছেলেটা মাথা নাড়ালো। সে খায়নি। হাবিব বলল, তোমার জন্য 1 প্লেট নিও, বিল আমি দেব। ছেলেটা উজ্জ্বল মুখে বেরিয়ে গেল। নাইমা বলল, এখন কোথায় যাব? দুলাভাইয়ের লাশ নিয়ে আসবে কখন? জানি না কখন আসবে, কল দিয়েছিলাম, কাজ শেষ হলে রওনা দিবে। আমরা কি বাড়ি ফিরে যাব? না, এখান থেকে হাসপাতালে যাব। রোহানের ছুটি করিয়ে ওদের নিয়ে বাড়ি ফিরতে হবে। খাবার আসার পর কেউ কোনো কথা বলল না, নিঃশব্দে খাওয়া শেষ করলো। রেস্তোরাঁর বিল মেটানোর পর হাবিব বলল, কয়েকটা পরোটা নিয়ে যাই।
ওদের খাইয়ে নিয়ে যাব। শরীফা বেগম বেশ অনেকটা খাবার খেলো, কোনো কিছু খেতে পারল না। নরম গলায় বলল, রোহানকে ছেড়ে দিয়েছে কেন? ডাক্তার তো বলল আর কিছুদিন থাকবে। থাকবে না আপা, আমায় ডেকে ছুটি দিয়ে দিয়েছে। চিন্তা করো না, রোহানের শরীর ভালো। তো দুলাভাইয়ের কোনো খোঁজ পেয়েছিস? আব্বা কল ধরছে না, মামাও না। কি হলো বুঝতে পারছি না। হাসপাতালে ব্যস্ত আছে মনে হয়, পরে ধরবে। তোমরা সব গুছিয়ে নাও, গাড়ি ঠিক করছি। শ্বশুরবাড়ির পথে গাড়ি চলতে দেখে কনকের বুক ধক করে উঠল, তবে সে কিছু বলল না। শরীফা বেগম বললেন, আমাদের বাড়ি গেলে ভালো হতো না? নববী বলল, হ্যাঁ মা, আমাদের বাড়িতেই যাব। রোহানের দাদি ওকে দেখতে চেয়েছে তাই যাচ্ছি। তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। গাড়ি চলছে আপন গতিতে, গায়ে ঠান্ডা বাতাসে শীতল ঝাপটা লাগছে। নাইমা গায়ে চাদরটা আরেকটু টেনে দিল। কনকের ঘর এলোমেলো হয়ে আছে, বেশ কিছুদিন অব্যবহৃত পড়েছিল, বিধায় জায়গায় জায়গায় ধুলো জমেছে। শরীফা বেগম বললেন, এখানে নানা ভাইকে রাখা ঠিক হবে না, ঘরটা পরিষ্কার করা প্রয়োজন। আনিসের মা বললেন, দাদাভাইকে আমাদের ঘরে শুয়ে দেন, আপনারা এখানে বসুন, আমি ঘর পরিষ্কার করে দিচ্ছি। নাইমা বলল, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, কষ্ট করতে হবে না, একটা ঝাড়ু দিলে আমরাই পরিষ্কার করে নেব। তিনি একটা ঝাড়ু এনে দিলেন, বললেন, মিলি বাড়িতে নেই, জরুরি কাজে বাইরে গেছে, কল দিলেই চলে আসবে। নাইমা হাতের ইশারায় নববীকে ডাকল। দুজনে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর কনক বলল, বেশি কিছু করতে না, দাঁড়াতে পারছি না। সত্যিই তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ঢলে পড়ে যাবে। নাইমা হতাশ চোখে নববীর দিকে তাকালো। নববী বলল, তুমি কি কিছু খুঁজছ? নাইমা হকচকিয়ে গিয়ে বলল, না ভাবি, এখানে আর কী বা থাকবে, তুমি গিয়ে আপাকে ডেকে নিয়ে এসো। নববী বেরিয়ে গেল। ঠিক তখনই তার নজর পড়ল বইয়ের ভেতরে রাখা একটা ডায়েরির দিকে। আগের দিন এত খেয়াল করতে পারেনি, বেশ অনেকগুলো বইয়ের নিচে লুকিয়ে রাখতে এমন করা হতে পারে ভেবে সে ডায়েরিটা টেনে বের করলো। বেশ ভারী এবং মোটাসোটা, সাদা কাগজের কভারে মোড়ানো। নাইমা কাগজ টেনে ছিঁড়ে ফেলল, সবুজ কাপড় দেখা যাচ্ছে। আনিস বলেছিল, সবুজ রঙের একটা ডায়েরি আছে, আমার বাড়িতেই রাখা। সে তড়িগড়ি করে ডায়েরিটা ওনার নিচে লুকিয়ে ফেলল। কনক ঘরে ঢুকতে ঢুকতে বলল, ওখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? ক্লান্ত লাগছে আপা, হাত মুখ ধোবো। বাথরুমে যা, ট্যাপে পানি থাকবে, মিলি টাঙ্কি ভরে রাখে। নাইমা ব্যস্ত পায়ে বাথরুমে ঢুকে গেল। ডায়েরিটা বের করে দেখতে শুরু করলো। নামের পাশে হিসাব লেখা, তার হাত পা কাঁপছে, মনোযোগ লাগাতে পারছে না। নববী বলল, নাইমা, সময় লাগবে তোমার? নাইমা কাঁপা গলায় বলল, না ভাবি, পানি ভীষণ ঠান্ডা, বরফ শীতল মনে হচ্ছে, বের হচ্ছি। সে খুব যত্নের সাথে ডায়েরিটা কোমরে গুজে নিল, উপর দিয়ে ওড়না পরে বেরিয়ে এলো, যেন কিছু বোঝা না যায়। আনিসের লাশ যখন বাড়ি ঢুকলো তখন ঠিক দুপুর 2টা বাজে। লাশবাহী গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। মানিক মিয়া ক্লান্ত ভঙ্গিতে গাড়ি থেকে নামলেন, শূন্য দৃষ্টিতে বাড়ির ভেতরে তাকালেন। কনক এক প্রকার ছুটেই বের হলো, ভেজা গলায় ব্যস্ত ভঙ্গিতে বলল, লাশের গাড়ি কেন এনেছেন আব্বা? আপনার ছেলে কই? তাকে দেখছি না কেন? মানিক মিয়া কথা বলতে পারলেন না। কনকের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে গেলেন। তার ভীষণ ক্লান্ত লাগছে, মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকতে পারছেন না। কনক গিয়ে হাবিবের হাত ধরল, বলল, হাবিব, তোরা কথা বলছিস না কেন? মিলি তখন থেকে কাঁদছে, আমাদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসলে, বল না কার কি হয়েছে? হাবিব কনকের 2 হাত চেপে ধরল, শক্ত গলায় বলল, তুমি এমন করলে রোহান কি করবে আপা? কনক ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিলি বলল, ভাবি, ভেতরে চলো, এখানে লোক বাড়বে। কনক নড়ল না, ঠায় দাঁড়িয়ে থাকলো। বাড়িতে কান্নার রোল পড়েছে, সবাই সুর করে কাঁদছে। আশেপাশের লোকজন এসে ভিড় জমিয়েছে। মানিক মিয়া মহিউদ্দিন সাহেবের হাত ধরে বাগানের ভেতর ঢুকলেন। সরল গলায় বললেন, আমাদের পারিবারিক কবরস্থান।
বাড়ির সামনে জায়গা থাকলে ছেলেটাকে এখানে কবর দিতাম না। কি আর করার। হাবিবকে বলছি, লোকজন নিয়ে ব্যবস্থা করবে। আপনি আসুন, ঘরে গিয়ে বসবেন। এভাবে ঘুরলে শরীর খারাপ করবে। কি আর বসবো বেয়াই, আমি মরে গিয়েও যদি আমার ছেলেটা বেঁচে থাকতো। আল্লাহ কোন বাপকে এমন ভাগ্য না দিক, শত্রুও যেন সন্তান হারানোর কষ্ট সহ্য না করে। মহিউদ্দিন সাহেব কথা বলতে পারলেন না, তার গলা জড়িয়ে আসছে। মরা বাড়িতে কাজের অভাব নেই। লাশ গোসল করাতে হবে, কবর খোঁড়া, জানাজার ব্যবস্থা, সবকিছু মিলিয়ে ব্যস্ত সময় পার হয়। কান্নার শব্দ সেই সময় আবার কখনো কখনো ঝিমিয়ে পড়ে। কনক এক নাগারে খানিকক্ষণ কাঁদার পর এখন চুপ করেছে। আনিসের মা এর মধ্যে দুবার ফিট হয়েছেন। নববী আর মিলি তার মাথায় পানি ঢালছেন। নাইমা রোহানের পাশে বসে রইল। রোহান খুব কাঁদছে, তাকে থামানো যাচ্ছে না। জানাজা শেষ হবার পর লাশ খুব দ্রুত দাফন করা হয়। কেউ কেউ স্বজনদের জন্য অপেক্ষা করতে চায় না। মানিক মিয়াও করলেন না। অপঘাতে মরা লাশ জনে জনে দেখানোর কিছু নেই। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিবেশ মোটামুটি শান্ত। আনিসের মা কান্না থামিয়ে মহিলাদের সাথে কথা বলছেন, কিভাবে কি হয়েছে বর্ণনা করছেন। মিলি, নববী, কনক সবাই এক জায়গায় গোল হয়ে বসে আছে। শরীফা বেগম রোহানের পাশে ঘুমিয়ে পড়েছেন। এক মহিলা তার দিকে তাকিয়ে বলে উঠলেন, হাসপাতালে ছিল তো, শরীর দুর্বল হয়ে গেছে। বৌমাও গিয়ে মায়ের পাশে একটু ঘুমিয়ে নাও। আল্লাহর ওপরে তো মানুষের হাত নেই। নাইমা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। এত মানুষের ভিড়ে ডায়েরি রাখার জায়গা পাচ্ছে না। কেউ নিয়ে গেলে ঝামেলা হতে পারে। অনেক ভেবে সে ডায়েরিটা আবার আগের জায়গায় রেখে দিল। ভাবলো পরে নিয়ে নেবে। দুশ্চিন্তা হলে অন্য উপায় নেই। আর কোথায় কি রাখবে? হাবিবকে বলা যেত, কিন্তু সে বলবে না। বিড়বিড়িয়ে বলল, কোনো একদিন প্রজাপতির মতো ডানা মেলে আকাশে উড়ব। আমি হব আমার প্রেরণা। আনিসদের বাড়ি মোটামুটি বড়সড় ধরনের। লোকজন যা আছে সবার অসুবিধা হয়নি। ভোরের দিকে নাইমার ঘুম কেটে গেল। তখনও অন্ধকার কেটে আলো ফোটেনি। সে শরীফা বেগমের সাথে ঘুমিয়েছিল। অন্ধকারে বিছানায় উঠে বসল। ঠিক তখন কনক তার হাত চেপে ধরে বলল, তোর দুলাভাইয়ের কবরের কাছে একটু যাব, চল না আমার সাথে। সবাই ঘুম, একা যেতে সাহস পাচ্ছি না। নাইমা অমত করল না। তার বোন এমনিতেই শোকে পাথর হয়ে আছে। একটু সান্ত্বনা পেলে বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে না। তারা দুজনেই গায়ে চাদর জড়িয়ে নিল। শান্ত পায়ে হেঁটে কবরের কাছে এসে দাঁড়ালো। নতুন মাটির গন্ধ নাকে লাগছে। নাইমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। কনক বলল, কাঁদছিস? না আপা, তেমন কিছু না। আজীবন তো দুলাভাইকে অপছন্দ করতি, কখনো ভালো করে একটু কথাও বলিসনি। তার মৃত্যুতে তোর এত কষ্ট হচ্ছে বোন? সে যাই হোক, রোহান এতিম হয়ে গেল। বাবা হারানোর কষ্ট কিভাবে সহ্য করবে? তুমিই বা কি করবে আপা? কনক দীর্ঘশ্বাস ছাড়ল। ভেজা গলায় বলল, জানি না। বাগানের ভেতর একটা কূপ আছে, আগেও তো দেখেছিস। চল ওদিকে। ওদিকে কি করতে যাবে আপা? অজু করব, একটু দোয়া কালাম পরে ঘরে যাব। মা উঠলে আমায় এদিকে আসতে দিবে না। নাইমা ব্যাপারটা বুঝল। বাগানের মাঝখানে বিশাল বড় কূপ। কূপের পানি কাকের চোখের মতো কালো, দেখলেই শরীর হিম হয়ে যায়। ভোরের আবছা আলোয় চারপাশ অতটাও পরিষ্কার নয়। কনক কূপের কাছে গিয়ে পানি তুলল। পানিতে হাত ডুবিয়ে বলল, শুনেছি অপূর্ণ ইচ্ছে নিয়ে মরলে মানুষ আবার আত্মা হয়ে ফেরত আসে। তোর দুলাভাইয়ের অনেকগুলো ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে, সে কি ফেরত আসবে নাইমা? এসব কি বলছো? মানুষের আত্মা কখনো ফিরে আসতে পারে না। তাহলে তোর আত্মা ফিরতে পারবে না, তাই না বল? নাইমা চমকে উঠল, ভীতু গলায় বলল, এসব কি বলছো আপা? কনক নাইমার গা ঘেঁষে দাঁড়ালো। ফিসফিসিয়ে বলল, তোর তো খুব শখ, বর্ষায় গোলাপের ঝাড়ের রহস্য ভেদ করবি। এই ইচ্ছা অপূর্ণ রয়ে গেলে ফেরত আসবি না? নাইমার গলা শুকিয়ে গেছে। সে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এসব তুমি কি বলছো আপা? কি রহস্য? কোন গোলাপের ঝাড়? কনক হেসে নাইমা চোখের পানি আঙুলে তুলল, বলল, রোহান এতিম হয়ে গেছে।
এই শোকে কাঁদছিস নাকি শেষ মুহূর্তে তোকে বাঁচিয়ে দিয়ে গেছে সেই কৃতজ্ঞতা থেকে কাঁদছিস? আপা, তুমি এসব? যা, তোকে বলেই দিই, অপূর্ণ ইচ্ছে নিয়ে মরবি কেন? আনিস তোকে যে বসের কথা বলেছে সে আমিই সব কিছুর মালিক। আনিস আমার হুকুমের গোলাম। নাইমা নিজের হাতে চিমটি কাটল। কোনো অনুভূতি নেই, তবে কি সে স্বপ্ন দেখছে? কনক কিছুটা পানি হাতে নিয়ে নাইমার চোখে মুখে ছুঁড়ে মারল। বলল, স্বপ্ন দেখছিস না, এটাই বাস্তব। মেনে নিতে শেখ বোন, বাস্তবতা অনেক কঠিন। তুমি কেন এসবে জড়ালে আপা? কিসের অভাব ছিল তোমার? টাকার অভাব ছিল, দামি দামি গহনা, বিলাসবহুল জীবন, সব কিছুর অভাব ছিল। একদিন হঠাৎই রোহানের স্কুলে এক আপার সাথে পরিচয়। উনি আমাকে বুঝতে পারলেন, একসাথে কাজের প্রস্তাব দিলেন। আমি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। লুকিয়ে লুকিয়ে টুকটাক বিক্রি বাট্টা শুরু করলাম। ভালোই লাভ হচ্ছিল জানিস। একদিন তো দুলাভাইয়ের কাছে ধরা পড়ে গেলাম। সে আমায় খুব মারল, পিটিয়ে সারা শরীরে দাগ বসিয়ে দিয়েছিল। ব্যথার ওষুধও খেয়েছি জানিস। নাইমা কথা বলতে পারছে না, ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে, পারছে না। তার পা সীসার মতো জমে গেছে। কনক বলল, ওই দিন মার খাওয়ার পর আমি হঠাৎই পাল্টে গেলাম। গলার জোর বাড়ালাম, ব্যাস, ছাগলের দড়ি আমার হাতে। দুলাভাই তোমার কথা মেনে নিল? তোমার গলার জোর মেনে নিল? কেন করল? সব মানুষের কিছু দুর্বলতা থাকে, সেই জায়গায় আঘাত করলে সে সব মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়। কেন করলে এমন? দুলাভাইকে কেন মারলে? উফ, বোকার মতো কথা বলিস না। আনিসকে আমি কখনোই মারতে চাইনি। কথা ছিল তোকে মারবে, কিন্তু না, সে তোর উপর দরদ দেখালো। শালা নিজেই মরে গেল। এতক্ষণ ভাবছিলাম তোমার মতো একটা ভালো বউ থাকতে কোনো পুরুষ কিভাবে দ্বিতীয় নারীতে আসক্ত হয়। এখন বুঝতে পারছি। কনক চমকে উঠল, বিস্মিত গলায় বলল, বাহ, পাতি গোয়েন্দা অনেক খোঁজ নিয়ে ফেলেছে দেখছি। দেখেছিস সে মেয়েকে? কেমন দেখতে? যেমনই হোক, তোমার মতো কুৎসিত মনের নয় আপা। আপা বলতেই ঘৃণা লাগছে। কনক হাসতে হাসতে বলল, যে মেয়ে পরের বরের সাথে এক বিছানায় ঘুমিয়ে অন্তঃসত্ত্বা হয়ে যায় সে ভালো, আর আমি কুৎসিত মনের? কোথায় অন্তঃসত্ত্বা? তার কোনো ছেলে মেয়ে নেই। তাছাড়া ওরা বিয়ে করেছে। দুনিয়ায় আসতে দিলে তারপর তো বাচ্চা আসবে। তুমি? হ্যাঁ, আমি খাবারের সাথে ওষুধ মিশিয়ে ওই অধ্যায় বন্ধ করে দিয়েছি। এরপর থেকে আনিস আমায় ঘৃণা করতে শুরু করে। অবশ্য আমি যে তাকে ভালোবাসি তাও না। সবার সামনে কত সুন্দর অভিনয় করতে তোমরা, যেন সাদাসিধে সাধারণ দম্পতি। এমন এক বউ যে তার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে এবং ভালোবাসে। লোক জানাজানি করে ব্যবসা হয় না বোন, অনেক শুনে ফেলেছ। এবার? নাইমা শুকনো ঢোক গিলে বলল, এবার কি? এবার তোমার এই সুন্দর কান দিয়ে শোনা কথাগুলো যেন সুন্দর মুখ থেকে বের করতে না পারো সেই ব্যবস্থা করব। মেরে ফেলবে আমাকে? আমি না তোমার আপন বোন? পৃথিবীর কোনো মানুষের ওপর আমার দয়ামায়া নেই, কখনো জন্মাবেও না। কনক নাইমার বাহু চেপে ধরল। নাইমার গলা ছেড়ে চিৎকার করতে ইচ্ছে করছে, অথচ আওয়াজ বের হচ্ছে না। ভোরের আলো ফুটতে শুরু করেছে অনেক আগে। চারপাশে আলোকিত হচ্ছে। বাগানের অন্ধকার অনেকখানি দূর হয়ে গেছে। কাছে কোথাও পেঁচা ডাকছে। এই পাখি তো রাতে ডাকে, এখন ডাকছে কেন? কি ভয়ঙ্কর শোনাচ্ছে পাখির ডাক। কানে তালা লেগে যায়। বাগানের পরিবেশ বেশ নির্জন। মাঝে মাঝে হাড় কাঁপানো শীতল হাওয়া আসে। গাছের পাতায় সরসর শব্দ হয়। চারদিকে শুনশান নীরবতা। তখনও অন্ধকার খুব একটা কাটেনি। সবে পূবের আকাশ লাল হতে শুরু করেছে। ঘন কুয়াশা চারদিকে। কূপের পানির ছোঁয়া জলীয় বাষ্প আকাশে গিয়ে মিলিয়েছে। মনে হচ্ছে বিশাল সমুদ্রের শুরু। সে সাগরে শেষ হয়েছে আকাশের অদূরে সবুজ প্রান্তে, যে বাগানে নরম কোমল দুর্বাঘাস বিছানো, সারি সারি ফলের বাগান, মনোরম পরিবেশ। নাইমার শরীর একটু দুলে উঠল। কনক বলল, কি ভাবছিস? চিৎকার করবি? নাইমা বরফ শীতল গলায় বলল, একটা প্রশ্ন ছিল। এখনো কি জানতে চাস? এত কিসের কৌতূহল তোর?
যখন তুমি জানতে বর্ষায় গোলাপের ঝাড় নিয়ে আমার কৌতূহল আছে, তাহলে কেন সেদিন রোহানের সোয়েটার কিনতে গিয়েছিলে? আমি তখনও কিছু জানতাম না। আনিস অসভ্য, আমায় কিছুই বলেনি। জিনিসগুলো হারিয়ে যাবার পর সবটা জানিয়েছে। আমি জানলে কখনোই বাড়ি থেকে বের হতাম না। প্রয়োজনে ওগুলো আলাদা জায়গায় সরিয়ে রাখতাম। ও, ভাবলাম সবটা জেনে কেন বাইরে গিয়েছিলে। কিভাবে জানবো? তুই আনিসকে নজরে রেখেছিস, 2 দিন দেখে ফেলেছিস। এসবের কিছুই সে আমায় বলেনি। আব্বা আংটি দেবার পর প্রশ্ন করায় সবটা খুলে বলেছে। কোন আংটি? আব্বা কুড়িয়ে পেয়েছিল, পরে আমাদের দেখালো। ওই দেখে জিজ্ঞেস করতেই সব বলেছে। ভেবেছিস কত সাহস? আমার জিনিস হারিয়ে যায়, অথচ আমায় কিছু জানায় না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি বোন। আমাকে বাঁচতে হলে যে তোমাকে মরতে হবে। সত্যি কি কখনো লুকিয়ে রাখা যায় আপা? তুমি কি তা পারবে? আজ থেকে বহু বছর পর এই সত্য সবাই জানবে। কে বলতে পারে, হয়তো আজ বা কালই জেনে গেল। কনক নাইমার বাহু ধরে তাকে আর একটু নিজের কাছে টেনে নিল। ব্রুকুসকে বলল, সত্যি কথা বল, আর কাকে এই রহস্যের কথা বলেছিস? হাবিবার নববীকে কিছু বলিসনি, তাই না? না আপা, কাউকে কিছু বলিনি। সত্য প্রকাশ পাবার জন্য কাউকে কিছু বলে যাবার প্রয়োজন হয় না। কনক হালকা হাসল। সে হাসি দেখতে ভালো লাগলো না। সে নাইমাকে কূপের খুব কাছে নিয়ে গিয়ে মাথা পানিতে চুবিয়ে ধরল। নাইমা গায়ে সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, পারছে না। যেন ভেতর থেকে জমে গিয়েছে। পানি বরফের থেকেও ঠান্ডা, মনে হয় শরীর জমে যাবে। নাইমা নিজের বোকামির জন্য খানিকটা আফসোস করতে লাগলো। অনেক সময় ছিল, সে চাইলে চিৎকার করতে পারত, অথবা দৌড়ে পালানো কোনো বড় ব্যাপার ছিল না। কিন্তু না, সে তো করেনি। কনকের কথা হতভম্বের ন্যায় দাঁড়িয়েছিল। উপদেশ দেওয়া খুব সহজ কাজ, মুখে বলা আর কাজে করে দেখানো যদি একই কথা হতো, তবে দুনিয়া অনেক আগেই পাল্টে যেত। কনক নাইমা সাদাসিধে বড় বোন, যে জীবনের ভয়ঙ্কর রূপ দেখেনি। স্বামী সেবা করেছে, তার হুকুম মেনে সবটা পালন করেছে। বাপের বাড়ি থেকে টাকা নিয়েছে, কারণে অকারণে মায়ের পাশে বসে কেঁদেছে। সে কিভাবে এমন ভয়ঙ্কর দুর্বিষহ চরিত্রের অধিকারী হতে পারে, এ যে স্বপ্নেও কল্পনা করা যায় না। নাইমাও মানতে পারেনি। স্বপ্ন আর বাস্তবতার তফাৎ করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। বারবার মনে হয়েছে এটা স্বপ্ন, এই তো এখনই ঘুম ভেঙে যাবে। কিন্তু না, এটা স্বপ্ন নয়, স্বপ্নের থেকে অনেক বেশি ভয়ঙ্কর বাস্তব, যা মেনে নেওয়া খুব বেশি সহজ কাজ নয়, মারাত্মক রকমের কঠিন কাজ। শেষ মুহূর্তে তার মনে হলো বড়জোর আর কয়েক সেকেন্ড নিঃশ্বাস আটকে রাখতে পারবে। বরফ শীতল পানিতে মুখ চুবিয়ে রাখা যায় না। মানিক মিয়া খুব সকালে ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজ পড়ে কূপের কাছে এসে পানি নিয়ে যান। 1 গ্লাস উষ্ণ গরম পানিতে মধু মিশিয়ে পান করেন। বাকি পানিটুকু দিয়ে চা তৈরি হয়। চায়ের পানি ফোটানোর সময় লেবু পাতা অথবা তেজপাতা মেশানো হয়। আজ সেই নিয়মের ব্যতিক্রম হবে। বাড়ির এই পরিবেশে কেউ তাকে চা করে দিবে না। তিনি নামাজ শেষ করে উঠে দাঁড়ালেন। নিঃশব্দে দরজা সরিয়ে আনিসের কবরের পাশে এসে দাঁড়ালেন। হাতে করে গ্লাস নিয়ে এসেছেন। চা না হোক, 1 গ্লাস পানি খাওয়া জরুরি। ছোটবেলা থেকে এই নিয়ম মেনে আসছেন। তার দাদা জাহাজে করে মক্কা শরীফ গিয়েছিলেন, সেখান থেকে সাথে করে 2 বোতল জমজমের পানি নিয়ে এলেন। 2 বোতল পানি দীর্ঘ সংরক্ষণ করা সম্ভব নয়, অথচ তিনি এই রহমত থেকে বঞ্চিত হতে চান না। বুদ্ধি পরামর্শ করে শহর থেকে লোক ডেকে আনলেন। কূপের পানি বিশুদ্ধ করতে কিসব ওষুধ মেশানো হলো। নানান ঝামেলা শেষে সেই 2 বোতল পানি কূপে ঢেলে দেওয়া হলো। তিনি ওসিয়ত করলেন, তার বংশের সবাই যেন ফজরের নামাজ শেষে এই পানি পান করে। আনিস মিলি সে ওসিয়তের ধার না ধারলেও মানিক মিয়া অক্ষরে অক্ষরে পালন করেন। মনে আলাদা রকমের শান্তি পান। তিনি কূপের দিকে হাঁটলেন। বিদ্যুৎ গতিতে এসে কনককে সরিয়ে দিয়ে বললেন, কি করছিলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কনক হকচকিয়ে গিয়ে বলল, আব্বা, আমি কিছু করিনি। নাইমা মুখ ধুচ্ছিল। আমার কথা বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে দেখেন। মানিক মিয়া নাইমার দিকে তাকালেন।
নাইমা মাটিতে বসে পড়েছে, বুকে হাত দিয়ে ক্রমাগত নিঃশ্বাস নিচ্ছে। তার শরীর থরথর করে কাঁপছে। তিনি কনকের হাত চেপে ধরলেন। তীক্ষ্ণ গলায় বাড়ির সবাইকে ডাকতে লাগলেন। ওনার চিৎকার সবাই খুব দ্রুত কূপের কাছে হাজির হলো। হাবিব নাইমার কাছে গিয়ে বলল, কি হয়েছে তোর? এ অবস্থা কিভাবে হলো? নাইমা কথা বলতে পারল না। ভাইয়ের হাত জড়িয়ে ধরল। মানিক মিয়া বললেন, বৌমা তার বোনকে কূপের পানিতে চুবিয়ে ধরেছিল। ঠিক সময় না আসলে হয়তো এতক্ষণে মেরেও ফেলত। কথা শেষ করে তিনি আর চোখে কনকের দিকে তাকালেন। কনকের শরীর ঘেমে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। শরীফা বেগম এগিয়ে গিয়ে কনকের বাহু চেপে ধরলেন, বললেন, বেয়াই এসব কথা সত্যি বলছে, বল। কনক জবাব দিল না। তিনি প্রচণ্ড জোরে কনকের ডান গালে থাপ্পড় মারলেন। কনক কয়েক পা পিছিয়ে গেল। মানিক মিয়াও একটু টলে উঠলেন। খানিক বাদে বাদে তার মাথার ভেতর চক্কর দিয়ে উঠছে। কি করবে বুঝতে পারছে না। পালানোর উপায় নেই। মানিক মিয়া খুব শক্ত করে তার হাত ধরে রেখেছে। কনকের ইচ্ছে হলো হাতখানা কেটে দৌড়ে পালাতে। এমনিতেই বাড়িতে যথেষ্ট লোক ছিল। এই ঘটনার পর একে একে বাকিরাও জড়ো হতে লাগলো। মহিউদ্দিন সাহেব শরাফতুল্লাহকে কল দিয়েছে। শরাফত বলেছে, থানায় সামান্য একটু কাজ আছে, শেষ করে আসছি। খুব বেশি দেরি হবে না, বড়জোর মিনিট 30। ঘরের অনেকটা অংশ ফাঁকা। শরাফত বাইরের লোক ঢুকতে দেয়নি। যারা আছে পরিবারের সদস্য এবং আত্মীয়। হাবিব বলল, বড়াপা, তুমি হঠাৎ নাইমাকে কেন মারতে গেলে? কি হয়েছে তোমার? কনক জবাব দিল না, মুখ ফিরিয়ে নিল। তার চোখ মুখ কঠিন হয়ে আছে। নাইমা ততক্ষণে অনেকটা স্বাভাবিক হয়েছে। এক গ্লাস গরম দুধ পান করেছে। সে বলল, ভাইয়া, লুকোচুরির আর কিছু নেই। ওইসব ধন সম্পদের মালিক দুলাভাই নয়, আপা, সেই সব কিছু করেছে। হাবিব ব্রো কুঁচকে ফেলল। বাকিদের চোখে মুখে বিস্মিত ভাব ছড়িয়ে আছে। মিলি বলল, কোন ধন সম্পত্তি? কিসের কথা বলছো তোমরা? নববী পাশে বসেছিল। সে বেশ তাচ্ছিল্যের সুরে বলল, জানতেন না নাকি? আপনার ভাই ভাবি চোরা কারবারির সাথে যুক্ত। আসল নকল মিলিয়ে দামি দামি অলংকারের ব্যবসা করে। এর মধ্যে হীরাও আছে। না, আমি জানি না। আমি কিভাবে জানব? শরাফত বলল, এসব কথা আপনারা পুলিশকে আগে বলেননি কেন? কেন লুকিয়েছেন? হাবিব বেশ সহজ গলায় বলল, আপনাকে বেশ কয়েকবার কল দিয়ে বলেছি। আমি কিছু কথা বলতে চাই, খুব জরুরি। আপনি কখনো গুরুত্ব দেননি। সময় সুযোগ হয়নি, কাজে থাকি। ব্যস্ত থাকা অস্বাভাবিক কিছু নয়। অথবা মোটা অঙ্কের বকশিস পেয়েছেন। শরাফত তীক্ষ্ণ গলায় বলল, মুখ সামলে কথা বলুন। অবশ্যই বলবো। আপনার বড় স্যার আসুক, তার সামনে বলবো। আপনাকে খুব বেশি ভরসা করতে পারছি না। হাবিবের কথা শেষ হবার পরপরই ডিআইজি সাহেব ভেতরে ঢুকলেন। স্বাভাবিক গলায় বললেন, গুরুত্বপূর্ণ কথাগুলো আগে শেষ করবেন। মানিক মিয়া গোটা ঘটনা খুলে বললেন। বেশ গুছিয়ে সব কিছু বললেন। বলতে গিয়ে খেয়াল করলেন তার ঠোঁট কাঁপছে। সব কিছু শোনার পর ডিআইজি সাহেব নাইমার কাছে গিয়ে বসলেন। কোমল গলায় বললেন, এর পেছনের কারণ কি? কেন তোমার সাথে এমন করছে? নাইমা চোখ বন্ধ করে দম খিচে বলল, দুলাভাই অর্থাৎ আনিস সাহেব আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ একদিন রাতে দেখি আমাদের বাড়ির সামনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে। দুলাভাই কারোর সাথে কথা বলছেন। লোকটাকে দেখিনি, আবছা ছায়া ছিল। দুলাভাই আমায় দেখে দ্রুত ভেতরে চলে এলেন। লোকটা ট্রাক নিয়ে চলে গেল। পরে একদিন ভোর রাতের দিকে দেখি উনি লুকিয়ে লুকিয়ে বর্ষায় গোলাপের ঝাড়ের দিকে যাচ্ছে। আমাদের বাড়িতে বেশ অনেক বড় বর্ষায় গোলাপের ঝাড় আছে। কেমন যেন সন্দেহ হলো, আগেও ছিল। উনি কাউকে গাছের আশেপাশে যেতে দিতেন না। বাড়ির কেউ গেলে সাথে সাথে গিয়ে নানান কথাবার্তা বলতেন। আমিও ওনার পিছু নিয়েছিলাম। আব্বা এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। পরে আপাকে কিছু টাকা দিয়ে মার্কেটে পাঠিয়ে বাড়ি খালি করলাম। খুঁজতে গিয়ে ঝাড়ের ভেতরে মাটির নিচে একটা পুটুলি পেলাম। ওই নিয়ে ভাইয়া শ্বশুর বাড়িতে চলে গেলাম। ভাইয়া ভাবি ওখানে ছিল। ওদেরকে সব কিছু খুলে বললাম। তারপরেই শুনি রোহান মানে আপার ছেলে পানিতে পড়ে গেছে। হাসপাতালে জীবন মরণ অবস্থা।
ফেরত আসলাম। দুলাভাইকে বললাম, উনি জিনিস ফেরত চেয়ে হুমকি দিলেন, অবশ্য বুঝিয়েও বলেছেন। শেষবার সিদ্ধান্ত নিলাম পুলিশকে জানিয়ে দেব। আমরা চাচ্ছিলাম দুলাভাই নিজে সবটা স্বীকার করুক, তাহলে শাস্তি কিছুটা হলেও কম হবে। আপা রোহানের কথা ভেবেই ভাইয়াই সিদ্ধান্ত নিয়েছিল। সেদিন সন্ধ্যার পর দুলাভাইয়ের সাথে চটপটি খাবার কথা বলে হাসপাতালের নির্জন দিকটায় যাই। হঠাৎই দুলাভাই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ওনার বুকে গুলি লাগলো। তারপর আজ সকালে আপা আমাকে এখানে ডেকে আনলো, বলল এসবের জন্য সে দায়ী, সব কিছু তার কথা মতো হয়েছে। এতটুকু বলে নাইমা থামল, লম্বা শ্বাস নিয়ে বলল, দুলাভাই আমায় আরও একটা কথা বলেছেন। ওনার একটা ডায়েরি আছে, সেখানে সব লেখা আছে। ডিআইজি সাহেব বললেন, কোথায় সেই ডায়েরি? আমার কাছে, আপনি বললে এনে দিতে পারি। নাইমা নববীর হাত ধরে উঠে দাঁড়ালো, কনকের ঘরে গিয়ে ডায়েরি এনে ডিআইজির হাতে দিল। তিনি ডায়েরি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন, কনকের দিকে তাকিয়ে বললেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কনক অসম্ভব শান্ত এবং বিনম্র গলায় বলল, আমি কি কিছু সময় পেতে পারি? পরিবারের সাথে শেষ কিছু কথা বলতে চাই। ডিআইজি সাহেব অসম্ভব কোমল গলায় বলল, নিশ্চয়ই পারো। শরীফা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, তোর মতো মেয়ের সাথে আমাদের কারোর কোনো সম্পর্ক থাকতে পারে না। লোভের কারণে নিজের স্বামীকে মেরে ফেলেছিস, বোনকে মারতে চেয়েছিস, এরপরও আমাদেরকে নিজের পরিবার বলছিস, কোন মুখে? কনক সরল চোখে তাকালো, শান্ত স্বাভাবিক গলায় বলল, মানুষকে বিশ্বাস করা থেকে কণ্টকাকীর্ণ পথে হাঁটা অনেক কম কষ্টের। কাটার আঘাত আমাদের কষ্ট দেয়, নিশ্চিত বিষয়। তবে আমরা যাদের বিশ্বাস করি কখনো কষ্ট দেবে না, এই ভেবেই বিশ্বাস করি। আনিসকে আমার নিজের পছন্দে বিয়ে করেছিলাম। অবশ্য সেই আমায় রাস্তাঘাটে বিরক্ত করত, ভালোবাসার প্রস্তাব দিত। অল্প বয়স, নিষিদ্ধ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারিনি, সম্পর্কে জড়িয়ে পড়ি। মা বাবাকে বলে হাত পা ধরে অবশেষে আমাদের বিয়ে হয়। ভেবেছিলাম ভালোবাসার মানুষকে চিরতরে নিজের করে পেয়েছি। আমার মতো সুখী আর কেই বা হতে পারে। ভালো চলছিল সবকিছু। স্বামীর প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস, আনুগত্য নিয়ে সংসার সামলাচ্ছিলাম। ঘটনা যখন জানতে পারি তখন রোহান আমার পেটে। আনিস অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে, শুধু কথাবার্তা বলে না, সব কিছুই। মনে হচ্ছিল নিজেকে শেষ করে ফেলি। বাচ্চার কথা ভেবে কিছু করতে পারলাম না। মাকে সব খুলে বললাম। আজ আমার পরিচয় দিতে অস্বীকার করা সুশীল মা সেদিন আমায় বলেছিল, একবার বাড়ির মানুষের সম্মান নষ্ট করে বিয়ে করেছিস, এখন আবার পোয়াতি হয়ে বাড়ি ফিরতে চাইছিস, আবার আমাদেরকে সবার সামনে ছোট করতে চাস। নিজে পছন্দ করার সময় এসব মনে ছিল না? যেমন আছো তেমন করে সংসার করো। পারলে নিজের স্বামীকে বুঝিয়ে বলো, আমি তোমার আব্বাকে কিছু বলতে পারবো না। আমি বললাম, আব্বা এমন করলে কি তুমিও মেনে নিতে মা? মা আমায় থাপ্পড় মারল, আর যা কিছু বলল তার এখন বলতে চাই না। ভেতর থেকে চুরমার হয়ে যাওয়া জীবন্ত লাশ আমিটা শ্বশুরবাড়ি ফিরে এলাম। বহুদিন নীরবে শুয়েছি, কষ্ট পেয়েছি, কেঁদেছি, কয়েকবার মরতেও বসেছিলাম। কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়ায়নি, আদর করে বুকে আগলে নেয়নি। জ্বলন্ত আগুনে একাই পুড়েছি। তারপর হঠাৎই একদিন সব ভয় কেটে গেল। অনাগত সন্তানের জন্য মন, আত্মা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, ঘৃণা, রাগ, অভিমান সব কিছু নিজের ভেতরে কবর দিয়ে দিলাম। যেন আবার আমার পুনর্জন্ম হয়েছে। এমন এক আমি, যাকে কেউ কষ্ট দিতে পারে না, আঘাত করতে পারে না। প্রস্তরখণ্ডের থেকেও কঠিন, বরফের থেকেও শীতল, আগুনের থেকেও অনেক বেশি উত্তপ্ত। শরীফা বেগম মাথা নিচু করে রেখেছেন। কনক খানিকটা সময় নিয়ে বলল, সব কিছু ভুলে থাকবো, তবে আমারও তো কিছু সীমাবদ্ধতা আছে। নিজেকে টাকার নেশায় জড়িয়ে ফেললাম। টাকা হলে সব কেনা যায়, সোনা দানা, খাবার দাবার, কাপড় চোপড়, সব কিছু। এভাবে এক শুভাকাঙ্ক্ষীর সাথে পরিচয়। তিনি আমায় এসব চোরাচালানের ব্যবসার কথা বলেন, তাদের সাথে কাজ করতে বলেন। রাজি হই। একদিন হঠাৎই জানতে পারি নাইমা সব জেনে গেছে। আনিসকে বলেছে তাকেও ব্যবসার ভাগিদার করতে হবে। যার মনে কারোর প্রতি দয়া মায়া নেই, সে কেন নিজের বোনকে ভালোবাসবে?
আমিও বাসিনি, মেরে ফেলতে চেয়েছি। লোক ঠিক করলাম, গুলি করবে। নাইমা মরেনি, মরল আনিস। আনিসের মৃত্যুতে খুশি হয়েছি সত্যি, তবে নাইমাকে নিয়ে ভয় দূর হলো না। ওকেও মেরে ফেলার পরিকল্পনা করলাম। এতক্ষণ সবাই চুপচাপ শুনছিল, কেউ কথা বলেনি। আনিসের মা হঠাৎ করে বললেন, নিজের স্বামীকে মেরে ফেললে? কষ্ট হলো না? রোহানের কথা ভাবলে না? আপনারা কখনো ভেবেছেন অন্তঃসত্ত্বা আমাকে যখন আপনার ছেলে অমানুষের মতো মারত, তখন মনে হয়নি নাতির কি হবে? তিনি আর কিছু বললেন না। কনক ইশারায় নববীকে কাছে ডাকল। নববী একটু এগিয়ে গেল। কনক তার গালে হাত রেখে বলল, তোমায় খুব হিংসা করতাম জানো, সহ্যই করতে পারতাম না। একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে হাবিবের মতো স্বামী পায়, যে বউয়ের সব খেয়াল রাখে, ভালোবাসে, সবার বিরুদ্ধে গিয়ে তার পাশে দাঁড়ায়। অনেক অন্যায় করেছি তোমার সাথে, পারলে আমাকে মাফ করে দিও। কথাগুলো শেষ করে সে নিজের গলায় ব্রুজের সূচালো অংশ ঢুকিয়ে দিল। কথার ফাঁকে কখন যেন নববীর ওড়না থেকে খুলে নিয়েছে। নববী চিৎকার করে উঠল। হাবিব দৌড়ে গিয়ে কনককে ধরল। কনক ভাইয়ের গালে হাত রাখল। ডিআইজি সাহেব বললেন, এভাবে বসে থাকা যাবে না, জলদি গাড়িতে তুলুন। তিনি নিজের হাতে ব্রুজ টেনে বের করে ফেললেন। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। একটা ব্রুজের আঘাতে কি এমন রক্ত বের হয়? কনককে তুলে নিয়ে শরাফতের গাড়িতে বসালো। গাড়ি খুব দ্রুত চলছে। সূর্যের আলো ফুটে গেছে, চারদিক রোদে চকচক করছে। কনক হাবিবের গায়ে হাত রাখল। মিয়ে যাওয়া গলায় ঝিমিয়ে ঝিমিয়ে বলল, একটা খুনেরও যে শাস্তি, দুইটা তিনটেরও তাই। সত্যি একটা কথা বলে যাই ভাই, সোহেলকে আমি মেরেছি। রোহানকে আমিই বলেছিলাম ওকে যেন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। হাবিব সম্পূর্ণভাবে অসাড় হয়ে গেছে, কথা বলতে পারছে না, যেন তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছে। কনক অস্পষ্ট দৃষ্টিতে ভাইয়ের দিকে এক পলক তাকালো, তারপরেই চোখ বন্ধ করে ফেলল। গাড়ি চলছে, নিজের গতিতেই চলছে। বাতাসে শো শো শব্দ হচ্ছে, দু একটা গাড়ির হর্ন শোনা যায়। লোকের কোলাহল, কোনো কিছুই যেন আর হাবিবের কানে পৌঁছালো না। সে ঠায় বসে রইল। ডিউটি ডাক্তারের বয়স অল্প, ছিপছিপে লম্বা শরীর, হাতে কালো বেল্টের ঘড়ি পরে আছে। তিনি বেশ অনেক সময় নিয়ে কনকের ক্ষত জায়গা পরীক্ষা করলেন। নরম গলায় বললেন, গলা এমন আঘাত পেল কিভাবে? শরাফতুল্লাহ বলল, আত্মহত্যা করতে গিয়েছিল, ব্রুজ ঢুকিয়ে দিয়েছে। এখন কি অবস্থায় আছে? অবস্থা খারাপ বললে ভুল বলা হবে। ষড়যন্ত্র ছিদ্র না হলে খুব বিশেষ কোনো সমস্যা হবে না, তবে ধনুষ্টঙ্কার বা গ্যাংগ্রিনের মতো প্রাণঘাতী রোগের আশঙ্কা এড়ানো যাচ্ছে না। এখন কি করবেন? প্রয়োজনে ওষুধপত্র দেব, কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে ষড়যন্ত্র বা শ্বাসনালী কেমন আছে। কত সময় লাগবে? সময় তো একটু লাগবে। এসব তো বললেই হয়ে যায় না, লাগুক সময়। সময় নিয়ে সব কাজ করেন, বাঁচানো সম্ভব হবে? দেখুন স্যার, বাঁচা মরা আল্লাহর হাতে, আমরা শুধু চেষ্টা করতে পারি। তাই করুন, চেষ্টাই করুন, তবে রোগের কন্ডিশন তো বলতে পারেন না কি? ডাক্তার জবাব দিলেন না, সিরিঞ্জে ওষুধ ভরতে লাগলেন। হাবিব দূরে দাঁড়িয়ে আছে, পাশে চেয়ার রাখা। বসতে ইচ্ছে করছে না, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না। মহিউদ্দিন সাহেব বললেন, কি অবস্থা? হাবিব চমকে পেছনে ফিরে তাকালো। হড়বড় করে বলল, এখনো জানি না কিছু, ডাক্তার দেখছে। মহিউদ্দিন সাহেব হাবিবের কাঁধে হাত রাখলেন। নরম গলায় বললেন, আমি কি কখনো তোদের অভাব বুঝতে দিয়েছি? না খাইয়ে রেখেছি? যে যা করতে চেয়েছিস বাধা দিয়েছি? হাবিব কিছু না বলে কপালের একটু নিচে হাত চেপে ধরে চোখ ঢেকে ফেলল। চোখ জ্বালা করছে। চোখে পানি আসার আগে এমন করে চোখ জ্বালা করে। হাসপাতালে লোকের অভাব নেই, কে কখন দেখে ফেলবে। কনকের ক্ষত খুব বেশি মারাত্মক হতে পারেনি, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। ধনুষ্টঙ্কারের প্রতিরোধক হিসেবে কি একটা ইঞ্জেকশন দিয়েছে, তবে তার জ্ঞান ফেরেনি। নার্স অবাক হয়ে বলল, স্যার, ওনার অবস্থা ঠিক লাগছে, তাহলে জ্ঞান ফিরছে না কেন? জ্ঞান ফেরার জন্য সবসময় শরীরের কন্ডিশন জরুরি নয়, মানসিক কারণে অনেক সময় জ্ঞান ফিরতে দেরি হয়। হতে পারে উনি নিজেই চাইছেন না ওনার জ্ঞান ফিরে আসুক।
এক্ষেত্রে কি করব? মাহাতাব স্যারকে ডেকে নিয়ে এসো, উনি খুব ভালো বলতে পারবেন। নার্স খুব দ্রুত বেরিয়ে গেল। ইমার্জেন্সি রুমে রোগী বাড়ছে, একজনের জন্য অনেক সময় বরাদ্দ করার সুযোগ নেই। ডিআইজি সাহেব গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে ডায়েরি মেলে তার বেশ কয়েক পৃষ্ঠা পড়ে ফেলেছেন। নামের পাশে হিসাব এবং ঠিকানা লেখা, কাকে কী ধরনের জিনিস বিক্রি করেছে সব কিছু। এসব ঠিকানায় খোঁজ করতে হবে। শরাফত একটু দূরেই দাঁড়িয়েছিল। তিনি হাতের ইশারায় তাকে ডাকলেন। ভরাট গলায় বললেন, হাবিব সাহেব বলল, আপনি তার কথায় গুরুত্ব দেননি, এটা কি সত্যি? শরাফত ইতস্তত করে বলল, কাজে ব্যস্ত ছিলাম, তাছাড়া আমার মনে হয়নি উনি খুব গুরুত্বপূর্ণ কিছু বলবেন। অথচ উনি তা বলতে চাইছিলেন, আপনি সুযোগই দিলেন না। দায়িত্বরত পুলিশ অফিসার হয়ে কিভাবে এমন করতে পারলেন? সরি স্যার, আর কখনো এমন হবে না। দেখুন শরাফত সাহেব, আমি আপনার সিনিয়র অফিসার, বয়স বা অভিজ্ঞতা সবই বেশি। আপনার দায়িত্ব ছিল এই কেসের, আর আপনি হাবিব সাহেবকে এড়িয়ে গেলেন। আশা করি এর গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকবে। শরাফত চুপ করে গেল। এই মুহূর্তে ঠিক কী বলা উচিত তা তার মাথায় আসছে না। ডিআইজি সাহেব ডায়েরির পাতায় মনোযোগী হয়ে পড়লেন। আনিসের হাতের লেখা ভালো, বেশ গোটা গোটা, খুব গুছিয়ে লেখা। তিনি পড়তে আরম্ভ করলেন 17 পৃষ্ঠার শেষ দিকে। বেশ কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে, তবে তা সম্ভব নয়। কনক নামক বন্দিজাল থেকে আমার মুক্তি নেই। কেউ কি তার নিজের কর্মফল থেকে পালাতে পারে? কনকও তেমনই, আমার কাজের ফল। সাদাসিধে সাধারণ একটা মেয়েকে আগুনে পোড়াতে পোড়াতে ধারালো অস্ত্র বানিয়ে ফেলেছে। আঘাত সহ্য করা ছাড়া অন্য উপায় নেই। ডিআইজি সাহেব পরের পৃষ্ঠা উল্টালেন। ঠিক তখনই মহিউদ্দিন সাহেব এসে বললেন, কি করবেন এখন? তিনি ডায়েরি বন্ধ করতে করতে বললেন, আপাতত পুলিশের পাহারায় চিকিৎসা চলবে। পুরোপুরি সুস্থ হবার পর জিজ্ঞাসাবাদ করা হবে। দেখুন, সে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। বাঁচানোর উপায় নেই। বাঁচাতে চাইছি না, জিজ্ঞেস করলাম। ওহ আচ্ছা, আমার একটু কাজ আছে, চাইলে মেয়ের সাথে একবার দেখা করতে পারবেন। একটা বিষয় জানাতে চেয়েছিলাম। কোন বিষয়? ছোট স্যার মানে শরাফতুল্লাহ বলেছিল আনিসের খুনটা দুর্ঘটনা, ভুল করে ঘটেছে, অন্য কাউকে হত্যা করার কথা ছিল। হাবিবকে ডেকে নিয়ে নিশ্চিত করে বলেছে। খোঁজ নিয়ে জানাবো। ডিআইজি সাহেব গাড়িতে উঠে বসলেন। মহিউদ্দিন সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। শব্দ শোনা গেল স্পষ্ট। কনকের জ্ঞান ফিরল সন্ধ্যার পর। একজন নার্স এসে হাবিবকে বলল, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, চাইলে দেখা করতে পারেন। হাবিব পা বাড়াতে এক মহিলা পুলিশ তাকে আটকালো। কঠিন মুখে বলল, আমার সাথে আসুন, একা কথা বলতে পারবেন না। হাবিব বিরক্তি নিঃশ্বাস ফেলল। কনক বালিশে মাথা দিয়ে কাত হয়ে শুয়ে আছে। হাবিব চেয়ার টেনে তার পাশে বসল। বলল, এখন ঠিক লাগছে? কনক ভাইয়ের দিকে ফিরল। ভেজা গলায় বলল, একটা অনুরোধ করব ভাই। হাবিব শুকনো মুখে বলল, একজন পিতা কি তার সন্তানের খুনিকে ক্ষমা করতে পারে? কখনোই পারে না। আমি আমায় ক্ষমা করতে বলছি না, প্রয়োজন হলে আমায় 1000 বার ফাঁসি দে, তবু আমার অনুরোধটা শোন। বলেন। কনক চমকে উঠল। পরক্ষণে তাচ্ছিলের হাসি হেসে বলল, আমার রোহানকে একটু দেখে রাখবি। যে তোর ছেলেকে হত্যা করেছে তাকে নিজের ছেলের মতো করে মানুষ করতে পারবি? কখনো সম্ভব না, এতটা উদার আমি হতে পারবো না। বিশ্বাস কর, রোহানের কোনো দোষ নেই। আমি ওকে বলেছিলাম সুযোগ বুঝে সোহেলকে পানিতে ফেলে দিতে। হাবিব চিৎকার করে উঠল। কর্কশ গলায় বলল, কেন বলেছিলেন? আমার 2 বছরের বাচ্চাটা আপনার কি ক্ষতি করেছিল? পেছন পেছন আধফোটা বলিতে ফুফু ফুফু ডেকে বেড়াতো, সেজন্য? কেন করলেন? আপনার কেমন লাগবে যদি এখন আমি আপনার রোহানকে মেরে ফেলি? বলুন কেমন লাগবে? কনক জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হাবিবের চোখ ভীষণ ভয়ঙ্কর রকমের ক্ষিপ্র দেখাচ্ছে। রাগে হাত কাঁপছে। একজন নার্স দৌড়ে এসে বলল, কি করছেন? হাসপাতালে এভাবে চিল্লাপাল্লা করছেন কেন?
হাবিব দেয়াল ধরে বসে পড়ল। সে লম্বা শ্বাস নিচ্ছে। মহিলা পুলিশ একটু ঝুঁকে এসে বলল, আপনি ঠিক আছেন? হাবিব জবাব দিল না। সে দেয়াল খামচে ধরে আছে। নার্স বলল, আর চিৎকার করবেন না, করলে দারোয়ান ডেকে বের করে দেব। মহিলা পুলিশ তাকে ইশারা আশ্বস্ত করল। নার্স মেয়েটা বেরিয়ে গেল। মেয়েটার কোমর সমান লম্বা বেনি এদিক ওদিক হেলে পড়ছে। দেখতে ভীষণ সুন্দর লাগে। খানিকটা সময় নিয়ে নিজেকে সামলে হাবিব বলল, কেন করেছেন? কনক ভেজা গলায় বলল, আব্বার জন্য। আব্বার জন্য করেছি। হাবিব বিদ্যুৎ চমকের মতো বলে উঠল, আব্বার জন্য করেছেন মানে? আব্বা ঢাকায় 2 কাঠা জমি কিনেছে, তাতে কি এমন হয়েছে? আমি প্রায় 50,000 টাকা দিয়েছি। ভেবেছিলাম আব্বা ওনার নিজের নামে দলিল করবেন, কিন্তু না, আব্বা তা করলেন না। দলিল করলেন সোহেলের নামে। ওয়ারিশপত্রে লিখলেন, সোহেলের যদি কোনো সন্তানাদি অথবা বিবাহিত স্ত্রী না থাকে এবং সে মারা যায়, তাহলে জমির মালিক হবে রোহান। এই নিয়ে আব্বার সাথে অনেকবার কথা কাটাকাটি হয়েছে, কিন্তু তিনি তার সিদ্ধান্ত থেকে সরলেন না। শেষ পর্যন্ত ঠিক করলাম, ভালো কথায় না হলে ওয়ারিশ নামাই কাজে লাগুক। রোহানকে কিভাবে রাজি করালে? দিনের পর দিন চোখের সামনে মাকে অত্যাচারিত হতে দেখা ছেলে মায়ের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। কনক আর কথা বলতে পারল না, জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হাবিব শান্ত পায়ে হেঁটে ইমার্জেন্সি রুমে গেল। ডাক্তারকে কনকের অবস্থা জানিয়ে হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে পড়ল। শরীফা বেগম নববী আর নাইমাকে নিয়ে বাড়ি ফিরে এসেছেন। ও বাড়ির লোকের কথাবার্তা কানে তুলতে পারছেন না। আনিসের মা তো একবার বিলাপের সুরে বলেই ফেললেন, খোল ভালো না হলে কি তার জিনিস ভালো হয়? যার মাই খারাপ, তার মেয়ে আর কত ভালো হবে? ওয়াক থু। তিনিও চুপ থাকেননি, তীক্ষ্ণ গলায় বলেছেন, আপনার আনিস বোধহয় মহাপুরুষ ছিল, তার পুণ্যের ফিরিস্তি শোনেননি? অবশ্য শুনবেন কিভাবে? নিজেই তো ছেলের কান ভাঙিয়ে অমন করে ফেলেছেন, তাই এখন আর কানে শুনবেন না। 1-2 কথায় ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। তারপরেই তিনি ও বাড়ি ছেড়েছেন। নাইমা নববীর হাত ধরে ঘরে ঢুকল। নববী বলল, তোমাকেও ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হতো, পরে যদি কোনো সমস্যা হয়। লাগবে না, আমি সুস্থ হয়ে যাব। সে নববীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, যদি আমি ওইসবের খোঁজ না করতাম, যদি কৌতূহল না দেখাতাম, তাহলে আজ কিছু হতো না। বলো, কিছু হতো না। সব কিছু আমার জন্য হয়েছে, সব দোষ আমার। নববী নাইমার মাথা হাত বুলিয়ে দিল। অসম্ভব কোমল গলায় বলল, কাঁদে না বোন, কাঁদে না। কিছুতেই না আমাদের হাত থাকে না। দেখলে না, সোহেলও আমাদের ছেড়ে চলে গেল। তাতে কি কারো দোষ ছিল বলো? নাইমা শব্দ করে কাঁদতে লাগলো। শরীফা বেগম শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। বারবার মনে হচ্ছে এসবের জন্য উনি নিজেও দায়ী। সামান্য নয়, বেশ অনেকখানি দায়ী। হাবিব থানা থেকে বের হলো রাত 9টার পর। ডিআইজি সাহেব ডেকেছিলেন, জিনিসগুলো ফেরত চেয়েছেন। হাবিব জানিয়েছে খুব তাড়াতাড়ি সে এসে দিয়ে যাবে। শরাফত কেমন সন্তুষ্ট হতে পারেনি, তবে ডিআইজি সাহেব মত দিয়েছেন। বরফ শীতল বাতাস বইছে। হাবিবের গায়ে পাতলা টি শার্ট। সকালে তাড়াহুড়োর মধ্যে শীতের কাপড়ের কথা মনে করতে পারেনি। সে তার কপালে হাত ছোঁয়ালো। কপাল থেকে হাত সরিয়ে গলায় হাত রাখল। গা গরম, বেশ অনেক গরম। পা আর সামনে চলছে না। চারপাশে সব কিছু কেমন আবছা হয়ে গেছে। সে কানের খুব কাছে গাড়ির হর্ন শুনল। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।